কঠোর লকডাউনের আগে বৈশাখ আর ঈদ কেনাকাটার হিড়িক। করোনার লাগাম টানতে সমন্বিত পদক্ষেপ জরুরি। দক্ষিণ আফ্রিকার ধরনেও কার্যকর দেশের চলমান টিকা। রমজান সামনে রেখে করোনার মধ্যে বিশাল বহর নিয়ে নিত্যপণ্যের বাজারে তদারকি। জানান দিয়ে এমন অভিযান নিয়ে প্রশ্ন ক্রেতাদের। এবং কক্সবাজারের হিমছড়িতে একদিনের ব্যবধানে ভেসে এলো আরও একটি মৃত তিমি। সরাতে না পেরে আগেরটিকে পুঁতে রাখা হলো বালিয়াড়িতে। জাহাজের আঘাতে মৃত্যুর ধারণা। সিদ্ধান্ত নিতে যাচ্ছে এরকম একটি খবর ছড়িয়ে পড়েছে এবং যার প্রেক্ষিতে আমরা দেখেছি যে শপিং মল, দোকানপাট কিংবা বাজারঘাটে মানুষের একটা উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি সকাল থেকে। এবং আমি আজকে যখন এই মোহাম্মদপুরের এই শপিং মলটিতে এসেছি, আমি শুনেছি এখানকার বিক্রেতাদের সাথে কথা বলে এবং মার্কেট কর্তৃপক্ষের সাথে কথা বলে যে এখানে সকালের দিকেও কিন্তু প্রচুর মানুষের সমাগম ছিল। এখন দুপুরবেলা কিছুটা সময় নামাজ এবং আজান এবং দুপুরের খাওয়ার বিরতি থাকায় মানুষজনের সংখ্যা কিছুটা আমরা কম দেখতে পাচ্ছি। তারপরও যথেষ্ট মানুষ আসছেন এবং অনেক ক্রেতাই আমাদেরকে বলছেন যে যদি আবারও লকডাউন সরকার দিয়ে দেয়, শপিং মল দোকানপাটগুলো বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে যেসব প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা সেক্ষেত্রে একটু আগেভাগে সেরে রাখার জন্যই কিন্তু তারা মার্কেটগুলোতে ভিড় করছেন। মূলত একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে ঈদের আগে যে লকডাউনের যে সিদ্ধান্ত বা চিন্তাভাবনা সরকারের রয়েছে, সেক্ষেত্রে যদি তারা মনে করছে যে এক সপ্তাহের কথা সরকার হয়তো বলছে, কিন্তু করোনা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসে, সংক্রমণ পরিস্থিতিতে যদি লাগাম টানা না যায়, সেক্ষেত্রে কিন্তু আসলে আরও বেশি সময় এই সময়টা আরও দীর্ঘায়িত হতে পারে লকডাউনের। সেক্ষেত্রেও কিন্তু তারা বিপাকে পড়বেন এবং এখানে বিক্রেতারা যারা আছেন তারাও চেষ্টা করছেন যে যতটা সময় পাওয়া যায় সেই সময়ে তাদের বেচাকেনা করে ফেলতে, কারণ ঈদের জন্য যে আনার জন্য একটি প্রস্তুতি সেটি কিন্তু তারা বেশ আগেভাগেই শুরু করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। যে ঈদের জন্য প্রয়োজনীয় কাপড় চোপড় বা বিভিন্ন ধরনের যেসব সামগ্রী, প্রয়োজনীয় সামগ্রীর প্রতি মানুষের বেশি চাহিদা থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু একটু আগেভাগেই এনে ফেলেছেন এবার বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে আসলে মানুষের ভেতরে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে স্বাস্থ্যবিধির ক্ষেত্রে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো যে শপিং মল দোকানপাটে অনেকেই আসছেন এবং তারা মনে করছেন যে কিছুক্ষণ যাওয়ার পরে যদি একটু বেশি সময় হয়ে যায়, সেক্ষেত্রে মাস্ক অনেকেই খুলে রাখছেন। এরকম একটি প্রবণতা আমরা লক্ষ্য করছি, যেটি কিন্তু ঝুঁকি তৈরি করতে পারে। যদিও সেক্ষেত্রে অনেকেই অসচেতনতা দেখাচ্ছেন এবং সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আসলে একটা জটিলতা তৈরি হচ্ছে। মার্কেটগুলোতেও আমরা দেখেছি যে মার্কেটগুলোতে ঢোকার ক্ষেত্রে যে আর্চওয়ে কিংবা যে দোকানপাটে ঢোকার জন্য যে দরজাগুলো রয়েছে, সেখানে জীবাণুনাশক ছেটানোর ক্ষেত্রেও তাদেরকে আমরা দেখেছি যে তারা প্রস্তুতি নিচ্ছেন। এবং আবার করে নতুন লকডাউন আসলে সেখানে যদি সরকার স্বাস্থ্যবিধি মেনে যদি সেটি করতে দেয়, তাহলে তারা কিন্তু বলছেন বেশ উপকৃত হবেন। এই মুহূর্তে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আছে আমাদের সহকর্মী শফিকুল আলম, সেখানকার পরিস্থিতি জানতে যোগ দিব তার সঙ্গে। শফিক। জুবাইর, যেটি বলতে পারে আসলে চট্টগ্রামের যে মার্কেটগুলো আছে, শপিং মল, এগুলো চিত্র একেবারে ভিন্ন। তারা যে ব্যবসায়ীরা যে ওয়াদা দিয়েছিল, যে তারা সে ওয়াদা রাখেনি। অর্থাৎ এখানে ব্যবসায়ীরা বলেছিল তারা সামাজিক দূরত্ব মেনে বা মাস্ক পরিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে কিন্তু দোকানপাট খুলবেন এবং যারা আসবেন তাদেরকে সেই বিষয়ে তদারকি করবেন। কিন্তু আমরা আজকে সকাল থেকে কিন্তু চট্টগ্রাম বিভিন্ন শপিং মল, বিভিন্ন মার্কেটে এসে একেবারে ভিন্ন চিত্র আপনি দেখতে পাচ্ছেন। আমি আপনাকে যদি ক্যামেরার মাধ্যমে দেখাই যে একেবারে শত শত মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু একেবারে যারা আছে তারা কিন্তু মার্কেটিং করতে আসছে, কোনো স্বাস্থ্যবিধি মানছেন না। তবে যারা আসছেন তাদের কয়েকটি যুক্তি তারা দাঁড় করিয়েছেন। তারা বলছেন যে একে তো পহেলা বৈশাখ, তার উপর কিন্তু ঈদ, তো সেক্ষেত্রে কিন্তু আগামী সপ্তাহ থেকে যেহেতু লকডাউন আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু তারা আর শপিং করতে পারবেন না, মার্কেটে আসতে পারবেন না, কোনো শপিং মলে যেতে পারবেন না। সেই জন্য কিন্তু তারা তাড়াহুড়ো করে কিন্তু এই মার্কেটে এসে কিন্তু বাজার করছে ঈদের জন্য এক, দ্বিতীয় হচ্ছে আরেকটা হচ্ছে পহেলা বৈশাখের জন্য। তারা বলছে তারা যারা বয়স্করা তারা হয়তো বাজার না করলে কোনো সমস্যা নেই, কিন্তু যারা শিশু আছে বা বৃদ্ধ আছে, যাদের জন্য না কিনলে নয়, তাদের জন্য কেনার জন্য কিন্তু তারা এখানে মার্কেটগুলো আসছেন। তবে এখানকার যে দোকানদার এবং যে সমিতিগুলো আছে তাদের পক্ষ থেকে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানার জন্য কোনো রকম দোকানের সামনে হ্যান্ড স্যানিটাইজার রাখার কথা এবং গাদাগাদি করে এবং ঠাসাঠাসি করে
যে ক্রেতাদেরকে ঢুকতে না দেওয়ার কথা, কিন্তু সেই বিষয়গুলো কিন্তু অনেক ক্ষেত্রে তারা মানছেন না। এবং যারা আসছেন ক্রেতারা, তারাও কিন্তু তাদের অনেকের মুখে কিন্তু আমরা মাস্ক দেখতে পাচ্ছি না, এবং তাদের মধ্যেও কিন্তু সামাজিক দূরত্ব মানার যে একটা তাগিদ সেরকম তাদের মধ্যে নাই। যা করোনা যে আছে সেটাও যে অনেক ক্ষেত্রে দেখে মনে হচ্ছে তারা সেটি জানে না, কারণ তারা কিছুই মানছেন না। তো এক্ষেত্রে কিন্তু একদিকে যে ব্যবসায়ীদের একটি যুক্তি, আর একদিকে যে ক্রেতাদের একটি যুক্তি। ব্যবসায়ীরা বলছেন গত বছর তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, লকডাউনের কারণে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারেনি। এবছরে কিন্তু ঠিক একই অবস্থা হয়েছে। আপনি হয়তো জানেন গত 5 এপ্রিল লকডাউন ঘোষণা করার পর সব ধরনের দোকানপাট এবং শপিং মল বন্ধ করা হয়েছিল। এরপরে কিন্তু তারা আন্দোলনে নেমেছিল। আন্দোলনের প্রেক্ষাপটে কিন্তু গত কাল থেকে কিন্তু মার্কেটগুলো খুলে দেওয়া হয়েছে, কিন্তু তারা বলেছিল সামাজিক দূরত্ব বজায় রাখবেন, কিন্তু তারা সামাজিক দূরত্ব এখানে মানছেন না, ক্রেতারাও মানছেন না, বিক্রেতারাও মানছেন না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য লকডাউনের। চট্টগ্রাম থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল আলম। এর আগে আমাদের সাথে রাজধানীর মোহাম্মদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। বাঁচতে হলে দ্রুত কাটতে হবে করোনা ভাইরাস সংক্রমণের শেকল। এক্ষেত্রে জাতীয় পরামর্শ কমিটির পরামর্শ মেনে 2 সপ্তাহ লকডাউনে যাওয়ার উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এর মধ্যে অধিক সংক্রমণ প্রবণ 6 জেলায় লকডাউন কঠোরভাবে কার্যকর করার তাগিদ তাদের। তবে অর্থনীতিবিদরা মনে করছেন নামকা ওয়াস্তে নয়, লকডাউন হতে হবে সমন্বিত। এহসান জুয়েলের রিপোর্ট। করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল এখন অনেক কিছু। রেকর্ড ভাঙার প্রতিযোগিতায় প্রতিটি দিন যেন হাজির হচ্ছে আতঙ্ক নিয়ে। এরপরও হাট বাজার পথঘাট কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এমন অবহেলা দেখে বারবার সতর্ক করে আসছিলেন বিশেষজ্ঞরা, কিন্তু কেউ যেন কানে তোলা নেই। ফলশ্রুতিতে করোনা ভাইরাসের দাপট। এর মধ্যে কাগুজে লকডাউনের শুরুতে 11 দফা নিষেধাজ্ঞা থাকলেও দূরপাল্লার বাস আর পর্যটন কেন্দ্র ছাড়া খোলা এখন সবই। প্রশ্ন উঠেছে তাই এই ধরনের লকডাউনের কার্যকারিতার। আমি বাসা থেকে বেরিয়ে এই পর্যন্ত এসে দেখেছি অনেকেরই মুখে মাস্ক নাই। যদি লকডাউন সম্পর্কে ধারণা থাকে তাহলে চিত্রটা এরকম হওয়ার কথা ছিল না। এটাই তো আমরা দেখতেছি না যে লকডাউনটা কোন জায়গায়, সব কাজ কাম সর্ব জায়গায় সবকিছু চলতেছে। এটা রাখা তো উচিত, না হলে তো আরো বেড়ে যাবে। এটা জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সভায় মতামত এসেছে অন্তত 2 সপ্তাহ যাতে পূর্ণ লকডাউন দেওয়া হয়। সেখানে শুক্রবার সরকারের পক্ষ থেকে আগামী 14 এপ্রিল থেকে 1 সপ্তাহ কঠোর লকডাউনের ঘোষণা এসেছে। তবে কমপক্ষে 2 সপ্তাহ লকডাউন দেওয়ার পাশাপাশি সংক্রমণ প্রবণ 6টি জেলায় সেটা জোরালো করার বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। এই সংক্রমণ ঘন অঞ্চলগুলোতে কঠোর লকডাউন অথবা প্রয়োজনে কারফিউ এগুলি জারি করে হলেও সংক্রমণটাকে একটা দ্রুত চমৎকার একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। একদিকে জীবন, অন্যদিকে কর্মসংস্থান। সকলেই মানছেন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংক্রমণের শেকল ভেঙে দেয়া। শুধুমাত্র ব্যক্তিগতভাবে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করাই একমাত্র সমাধান, নাকি অর্থনীতিতে ছাদ দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে সেটাকে কার্যকর করা উচিত? এ নিয়ে কাটছে না দ্বিধা। যেহেতু দীর্ঘমেয়াদী লকডাউনে আমরা যাচ্ছি না, আমরা কোনো 7 দিন আবার বাদ দিয়ে আবার 7 দিন 15 দিন এভাবে বলছি। এই লকডাউনে প্রশ্নই করা যায় যে তাতে কি খুব করে করোনার ঝুঁকি কমবে? একসাথে দিলে হয়তো সেটা একটা করে এই ঝুঁকিটা কমাতে পারে। নতুন লকডাউনে অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর কতটা নিষেধাজ্ঞা থাকবে সেটি জানা যাবে রোববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি বৈঠকের পর। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু মেডিকেলে টিকাদান কেন্দ্রে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ফুলকি সৃষ্টি হয়। এই মুহূর্তে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, যদি জেনিফার বলতে যাই যে আজকে দ্বিতীয় দিনের মতন রাজধানীর যে টিকাদান কেন্দ্রগুলোতে দ্বিতীয় দিনের মতো যে কোভিড টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে, কিন্তু এই টিকাদান কেন্দ্রে আমরা এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছি এবং এই কার্যক্রমে কিছুটা ছন্দপতন ঘটলো আসলে যে কিছুক্ষণ আগে এখানে আমরা যেটি দেখছি যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এখানে একটি যে আগুনের সূত্রপাত হয় এবং এই আগুনের সূত্রপাত হওয়ার পরে এখানে পুরো যে কনভেনশন সেন্টার এলাকাটি যেটি
অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কনভেনশন সেন্টার, যেটিতে আসলে যে কোভিড টিকাদান প্রদান কোভিড টিকা দেওয়া হচ্ছে, সেখানেই কিন্তু যে হঠাৎ করে একটি যে আগুনের সূত্রপাত হয় এবং এই জায়গাটিতে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে এখানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে বলেই কিন্তু এখন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এবং তার পরবর্তীতে সঙ্গেই কিন্তু আমরা আসলে যেটি দেখতে যে এখানকার যারা কর্তৃপক্ষ আছেন তারা ঢাকার বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসিতে যোগাযোগ করে এবং সাথেই ফোন দেওয়া হয়, তখনই কিন্তু যে এখানকার আপনার যে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকার এই জায়গাটি বেশ মানে আগুনের হলকার কারণে বেশ উত্তপ্ত হয়ে আছে এবং এখানে কিন্তু যে অনেক ধোঁয়ার সূত্রপাত হয়েছিল এবং সেই ধোঁয়া অনেক আশপাশ দিয়ে কিন্তু যে ছড়িয়ে যায়। এবং তারপরে যে যখন ডিপিডিসিতে যেহেতু ফোন করা হয়, তখনই কিন্তু যে আগুনটি অনেকটা যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আমরা একটু জানার কথা বলবো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে উপপরিচালক আছেন। আমরা একটু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে উপপরিচালক খুরশেদ আলম আছেন, তার সঙ্গে একটু জানার চেষ্টা করব। হঠাৎ করে আমরা দেখলাম যে আগুনের সূত্রপাত, সেটি কিভাবে হয়েছে এবং কিভাবে আসলে নিয়ন্ত্রণে এলো, আপনারা কি জানতে পেরেছেন আপনাদের কাছে? না, আসলে ওইখানে একটু যেহেতু সারা পুরা কনভেনশন হলটা তো বিশেষ অনেক বড়, আর এখানে একটা চলতেছে, এখানে একটু শর্ট সার্কিট হয়েছে সামান্য। এটা এখন ওইখান থেকেই ধোঁয়া বের হয়ে আসলে একটু আশেপাশে হয়েছে, তো এটা পুরাটাই নিয়ন্ত্রণে চলে আসছে, কোনো অসুবিধা নেই। এখানে তো নিয়মিত আপনাদের যে টিকাদান কর্মসূচি চলছে, তো সেখানে কি এই কার্যক্রমের ক্ষেত্রে কি মনে হয় না কোনো ব্যাঘাত হবে না। আমাদের এটা অতি সত্তরই হয়তো বা আজকে 2-1 ঘন্টার মধ্যে আমাদের এটা আবার নতুন করে আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনারা এতক্ষণ শুনছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের উপপরিচালক, তিনি আসলে যে বিষয়টি আমাদেরকে নিশ্চিত করলেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে যে সামান্য যে একটি সমস্যা দেখা দিয়েছে সেটি তারা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন এবং এতে আসলে যে টিকাদান কর্মসূচিতে তেমন কোনো প্রভাব ফেলবে না। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। জেনিফার। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। দেশের চলমান টিকা দক্ষিণ আফ্রিকা থেকে আসা করোনার ধরনের সংক্রমণ পুরোপুরি ঠেকাতে না পারলেও তা আক্রান্তদের জটিলতা কিংবা মৃত্যুর হার কমাতে কাজ করছে। অণুজীব বিজ্ঞানী সমীর সাহার মতে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হলেও যারা টিকা নিয়েছেন তাদের মৃত্যু ঝুঁকি কম, তাই টিকার প্রতি আস্থা রাখার পরামর্শ তার। আর প্রথম ডোজ নিয়েও যারা আক্রান্ত হয়েছেন তাদের করোনা মুক্তির 4 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়ার পরামর্শ তার। সব রেকর্ড ভেঙে চুরে দেশে এখন সংক্রমণের ঊর্ধ্বগতি। 7,000-এর উপরে আক্রান্ত আর 60-এর বেশি মৃত্যু, এটাই যেন নিয়ম গত 2 সপ্তাহের পরিসংখ্যানে। এজন্য স্বাস্থ্যবিধি মানার উদাসীনতা তো আছেই, দায়ী করা হচ্ছে উচ্চ সংক্রমণশীল দক্ষিণ আফ্রিকার ধরনকে। তবে আশার বাণী শোনাচ্ছেন অণুজীব বিজ্ঞানী সমীর সাহা। তিনি বলছেন দেশে চলমান অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার কারণেই সংক্রমণের তুলনায় মৃত্যুর হার কম। টিকা নিলে যদি নতুন ভ্যারিয়েন্ট যেগুলো আসছে, যে নতুন সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্টে আমরা কথা বলছি, আমরা সংক্রমণটাকে যে অনেক প্রতিরোধ করে ফেলতে পারবো তা না, সেটা আমাদের উপর নির্ভর করবে। আর টিকা আমাদেরকে যেটা করবে, আমরা যদি প্রথম টিকা এবং দ্বিতীয় টিকা সময় মতো নেই, তাহলে অবশ্যই আমরা আমাদের সিভিয়ারিটি, আমাদের আইসিইউতে যাওয়া এবং আমাদের মৃত্যু, এগুলোকে আমরা অনেকটা কমিয়ে আনতে পারবো। সেজন্য আমাদের সবাই সবকিছু মিলিয়ে একসাথে কাজ করতে হবে। সেক্ষেত্রে সময় মতো টিকার ডোজ নেওয়ার পরামর্শ এই বিজ্ঞানীর। একজন সিভিয়ার মানুষকে তার সিভিয়ারিটি যদি 50% কমাতে পারি, সেটাও আমাদের জন্য অনেক বেনিফিট। তার যদি আইসিইউ যা 50% কমাতে পারে, তাহলে হয়তো তার আইসিইউ যাওয়াটা লাগবে না, আরেকজনের জন্য আইসিইউটা খোলা হবে, তাই না? আমরা যদি সেকেন্ড টিকা নেই, ভ্যারিয়েন্ট যদি ডিফারেন্ট হয়, তাহলেও কিন্তু তার অনেক মূল্য আছে, অনেক মূল্য। জাপান সার্স ভাইরাস ঠেকাতে স্বাস্থ্যবিধি মানার যে অভ্যেস গড়ে তুলেছিল, সেই অভ্যেসের কারণেই তাদের করোনা ঠেকাতে কাজে দিয়েছে। তাই এই অণুজীব বিজ্ঞানী বলছেন, বাঁচতে হলে জীবনাচারের সঙ্গে স্বাস্থ্যবিধি মানার অভ্যেসটাকেও রপ্ত করা ছাড়া বিকল্প নেই। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সারা দেশে কোভিড টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার দ্বিতীয় দিনেও কেন্দ্রে কেন্দ্রে ছিল আগ্রহীদের ভিড়। গত 9 ও 10 ফেব্রুয়ারি যারা প্রথম ডোজ নেন, শনিবার তাদের হয় দ্বিতীয় ডোজ। তবে বিভিন্ন কেন্দ্রে উপেক্ষিত ছিল শারীরিক দূরত্ব। টিকা নেওয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে জানান বিশেষজ্ঞরা।
সাপ্তাহিক ছুটির কারণে একদিন বিরতির পর শনিবার আবারও সরগরম কোভিড টিকাদান কেন্দ্রগুলো। দ্বিতীয় ডোজ ভ্যাকসিন প্রয়োগের দ্বিতীয় দিন কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন আগ্রহীরা। তবে কোভিড সংক্রমণের ঊর্ধ্বমুখীর মধ্যেও অনেক টিকাদান কেন্দ্রেই উপেক্ষিত সামাজিক দূরত্ব। 8 সপ্তাহ ব্যবধানে দ্বিতীয় ডোজ নেয়ার পর কোভিড থেকে সুরক্ষার ব্যাপারে আশাবাদী টিকাগ্রহীতারা। তবে করোনার নতুন নতুন ধরনের কারণে টিকা নেওয়ার পরও সাবধানী অনেকে। সেকেন্ড ডোজ দিতে পেরে আরও আনন্দিত, কারণ এটা কিছুটা হলেও তো আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আমি ভ্যাকসিনটা নিলাম, কিছুটা আশান্বিত হয়ে যে আমাকে কিছুটা হয়তো সুরক্ষা দিতে পারে। তারপরেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দ্বিতীয় ডোজ আমি মনে করি এখন পুরো সেফ, আমি মনে করি। 140টা কান্ট্রি এখন পর্যন্ত ভ্যাকসিন পাইনি, সেখানে আমি প্রথম ডোজ পাওয়ার পরে দ্বিতীয় ডোজও দিয়েছি। এদিন টিকাগ্রহীতার তালিকায় ছিলেন সরকারের মন্ত্রী, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি আর বিশিষ্টজনরাও। ইমিউনিটি কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে, এটাতে সেফ হওয়া, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু বি সেফ। ভয়াবহভাবে সারা বিশ্বে এটা বেড়ে যাচ্ছে, অন্তত পক্ষে সিভিয়ারিটিটা কমে যাবে। সকলকে অনুরোধ করব দ্বিতীয় ডোজটা নিয়ে নেওয়ার জন্য। এদিকে 2 ডোজ টিকা নেওয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ বিশেষজ্ঞদের। আর টিকার কোনো সংকট হবে না বলেও জানান সংশ্লিষ্টরা। দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গেল, তারা যে করোনা হবে না এই কথা কিন্তু কেউ কখনো কোনো জায়গাতেই বলা হয়নি। অ্যান্টিবডি যথেষ্ট পরিমাণে তৈরি হয়, করোনা হবে, বাট ওনারা খারাপ হবেন না। এই মাসের মধ্যেই আরেকটি নতুন চালান আসবে, যেটা গতকালকেই আলোচনা হয়েছে সিরাম ইনস্টিটিউটের সাথে। কোনো সংশয় নাই, ঠিক ভ্যাকসিন যারা এখনো নেন নাই তাড়াতাড়ি ভ্যাকসিন নিয়ে নিন, ভ্যাকসিনের কোনো সংকট হবে না। ভারতের উপহার আর সিরাম ইনস্টিটিউট থেকে কিনা দুয়ে মিলিয়ে দেশে টিকা এসেছে 1,03,00,000 ডোজ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন প্রায় 56 লাখ মানুষ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার মধ্যে বিশাল বহন নিয়ে রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান জোরদার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জানান দিয়ে এমন অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে ক্রেতারা বলছেন, পণ্যের দাম নিয়ন্ত্রণে গোপন তদারকির পক্ষে ক্রেতারা। এদিকে সব ধরনের পণ্যের দাম স্থিতিশীল দাবি করেছেন ব্যবসায়ীরা। জুবাইর ফয়সালের রিপোর্ট। ঢাকঢোল পিটিয়ে বাজার তদারকির এই চিত্র কারওয়ান বাজারের। অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাইকারি চালের বাজার, অথচ কারো মূল্য তালিকা নেই, আবার কারো নেই মোকাম কিংবা মিলের ভাউচার। তাই স্বাভাবিকভাবেই গুনতে হচ্ছে জরিমানা। যদিও ব্যবসায়ীরা বলছেন বাজারে বাড়েনি কোনো পণ্যের দাম। কোনো মালের কৃত্রিম সংকট নাই এবং সম্পূর্ণ যে কোনো মাল পাওয়া যায়। মালের রেট কোনো উদ্যোগতি নিয়ে বাজার নিয়ন্ত্রণ আছে। বোর্ডের দিন তারিখ থাকে না, বা চালের দাম একটু 19-20 হলে ওইভাবে যাই সিদ্ধান্ত নিয়ে জরিমানা করে। এদিকে ভিন্ন মত ক্রেতাদের। তারা বলছেন ব্যবসায়ীদের কারসাজি ধরতে বিশাল বহর আর গণমাধ্যমের ক্যামেরা নিয়ে নয়, অভিযান চালানো উচিত গোপনে। জেনে শুনে আসলে ওরা সতর্ক হয়ে যায়। উইদাউট নোটিফিকেশন যদি আসে হয়তো সুফল কিছু সাধারণ কাস্টমার পাবে। চালের কেজিতে বাড়ছে 2 টাকা, উনি বাড়াইতেছে 5 টাকা। তবে জরিমানা নয়, আসল উদ্দেশ্য সচেতনতা বাড়ানো বলছে অধিদপ্তর। প্রকাশ্য অভিযানের পাশাপাশি রাজধানীর 70টি বাজারে গোপনে অভিযান চলছে বলেও দাবি তাদের। বাজারে যেন পণ্যের স্থিতিশীলতা থাকে ঠিকমতো এবং ভোক্তারা যেন পণ্যের ন্যায্য মূল্যটা পান, এটি এখন আমাদের দেখার মুখ্য বিষয়। প্যানিক বাইংয়ে তারা ঝুঁকে না পড়েন। চলতি অর্থ বছরে এখন পর্যন্ত 12,000 বার অভিযান চালিয়েছে অধিদপ্তর। পুরো রমজান মাস জুড়ে রাজধানীর খুচরা ও পাইকারি বাজারগুলোতে নজরদারি করবে 12টি টিম। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। মহামারীর মধ্যেও পুরোদমে চলছে পদ্মা সেতুর কাজ। জাজিরা প্রান্তের রোডওয়ে স্ল্যাব বসানো পুরোপুরি শেষ হয়েছে। মূল সেতুর 4.67 কিলোমিটার সড়ক এখন প্রস্তুত। অগ্রগতি 93% বেশি, আর সার্বিক অগ্রগতি 85% ছাড়িয়েছে। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। মহামারী করোনার কঠোর বিধিনিষেধেও পদ্মা সেতুর কাজ চলছে পুরোদমে। সেতুর নিচতলা, উপরতলা, সংযোগ সেতু এবং নদী শাসনের কর্মযজ্ঞ চলছে সমান তালে। সেতুর 2,959টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে 2,470টি এবং 2,917টি রোডওয়ে স্ল্যাবের 2,228টি স্থাপন হয়ে গেছে।
রেলওয়ে আইগার্ডার সম্পন্ন। সংযোগ সেতুর 438টি সুপার টি গার্ডারে 404টি বসে গেছে। রেলিংয়ের 585টি প্যারাপেট ওয়াল এবং রেলওয়ে স্ল্যাবের শেয়ার পকেট বসে গেছে 552টি। নদী শাসনের অগ্রগতি প্রায় 66%। সেতুর বাস্তবায়নের পথে এই অপ্রতিরোধ্য গতিতে খুশি সেতুর কর্মী ও সাধারণ মানুষ। এখানে কাজ করে আমরা খুবই আনন্দিত। স্বপ্নের মতো একটা এই সেতুটা তৈরি হয়েছে। নিজের দেশের টাকা দিয়ে নিজের দেশেই পদ্মা সেতু তৈরি হচ্ছে, খুব ভালো। যত তাড়াতাড়ি কাজ হবে এটা তো বাংলাদেশ মানুষের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ। ফেরির জন্য ওয়েট করতে হয় অনেক টাইম, সিরিয়াল থাকে। মহামারী করোনার লকডাউনেও দিন রাত 3 শিফটে পদ্মা সেতুতে প্রায় 700 বিদেশি সহ 5000 কর্মী কাজ করছেন। রোডওয়ে স্ল্যাব কমপ্লিট হয়ে গেছে, এখন দুই পাশে প্যারাপেট ওয়ালের কানেকশন হচ্ছে, আরও কিছু ছোটোখাটো কাজ সেগুলো চলতেছে। 6.15 কিলোমিটার মূল সেতুর 2550 মিটার শরীয়তপুরের জাজিরায়, 1350 মিটার মাদারীপুরের শিবচরে এবং 2250 মিটার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়। স্বপ্নের পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সবগুলো রোডওয়ে স্ল্যাব বসে গেছে। পুরো সেতুর রোডওয়ে স্ল্যাবের অগ্রগতি 76%। শরীয়তপুরের জাজিরা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। একদিনের মাথায় কক্সবাজার সৈকতে ফির ভেসে এলো আরও একটি বিশাল আকৃতির মৃত তিমি। দুটি তিমিতেই রয়েছে ক্ষতচিহ্ন। গবেষকরা ধারণা করছেন সাগরে জাহাজ কিংবা ট্রলারের আঘাতে এসব তিমির মৃত্যু হতে পারে, যা খতিয়ে দেখা দরকার। আর বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। একদিন না যেতেই ফের হিমছড়ি সৈকতে ভেসে এলো আরও একটি মৃত তিমি, যা পড়ে রয়েছে সৈকতের বালিয়াড়িতে। পচে গন্ধ বের হলেও তিমিটির গায়ে রয়েছে আঘাতের চিহ্ন, ভেঙে গেছে হাড়ের নানা অংশ, যা দেখতে ছুটে আসেন শত শত মানুষ। সাগরের মাঝখান থেকে পাশে আইসে সকাল 8:45 আইসে। এটা আমার জীবনে এর আগে এত বড় তিমি মাছ দেখি না। মানুষ থেকে যখন শুনছি তখন আমি দেখতে পাচ্ছি। স্থানীয় কিছু লোকের মাধ্যমে সংবাদ পাই যে এখানে একটা তিমি মাছ ভেসে আসছে। আসলে এটা অনেকটাই পচে গেছে। পরপর দুটি মৃত তিমি ভেসে আসার বিষয়টি ভাবিয়ে তুলেছে সমুদ্র গবেষকদের। তারাও ছুটে এসেছেন, সংগ্রহ করছেন নমুনা। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাগরের জাহাজ বা ট্রলারের আঘাতে তিমি দুটির মৃত্যু হতে পারে। হয়তো বড় ধরনের কোনো একটা আঘাত পাইছে, এরকম একটা আমরা ধারণা করতেছি। আমরা নমুনা সংগ্রহ করছি, ওটা আমরা টেস্ট করার পরে, এটা আমরা পরীক্ষা করার পরে বুঝতে পারবো যে কি আসে। পিঠে একটা আঘাতের চিহ্ন আছে এবং একটা হাড্ডি আমরা দেখলাম যে ভাঙা, মানে গোল করে, হয়তো বা শিপ স্ট্রাইক হতে পারে বা নৌকা উপর দিয়ে চলে গেছে, এই ধরনের কিছু একটা হতে পারে। তো যেটাই হোক, এটা একটা চিন্তার বিষয়। আর বিভাগীয় বন কর্মকর্তা জানালেন, মৃত তিমি ভেসে আসার বিষয়টি ভাবিয়ে তুলেছে তাদেরও। সামুদ্রিক গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন তারা। ভিজিবল কোনো আঘাতের চিহ্ন এখানে নেই, যেহেতু অনেক অংশ ডিকম্পোজ হয়ে গেছে। এটা আনুমানিক 10-12 দিন আগের হয়তো মৃত্যু হয়েছে। যেহেতু এটা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ব্রাইডিস হুইল। শুক্র ও শনিবার কক্সবাজারের হিমছড়ি সৈকতে ভেসে আসা মৃত তিমি দুটি একই প্রজাতির বলে জানিয়েছে সমুদ্র গবেষকরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এই মুহূর্তে হিমছড়িতে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল, পর্যন্ত সাগরে যে ভেসে আসা তিমিটি এখনো পর্যন্ত মাটি চাপা দেওয়া হয়নি। এখনো পর্যন্ত যে নমুনা সংগ্রহ, সেই নমুনা সংগ্রহের কাজ চলছে। আমরা সকাল 9টা থেকে দেখতে পেয়েছি কক্সবাজারের হিমছড়ি সৈকতে যে মৃত ডলফিনটি ভেসে আসে। এই মৃত ডলফিনটি ভেসে আসার পর থেকে এখানে বিভিন্ন সরকারি সংস্থার লোকজন আসেন। আসার পর এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই যে মৃত তিমিটি পড়ে আছে সেটি দুর্গন্ধ ছড়াচ্ছে, এবং দুর্গন্ধ ছড়ানোর পরও এখনো 6 ঘন্টা পেরিয়ে গেলে এখনো পর্যন্ত সেটিকে সরিয়ে নেওয়া কিংবা কোনোভাবে মাটি চাপা দেওয়ার বিষয়টি এখনো পর্যন্ত লক্ষ্য করেনি। তবে এখানে বেশ কয়েক দফায় বিভিন্ন সংস্থার লোক এসেছে। এখানে এখন কক্সবাজার সামুদ্রিক গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা এসেছেন। তারা এই যে তিমিটি পড়ে আছে সেই তিমিটির বিভিন্ন অংশে তারা নমুনা সংগ্রহ করছেন, এবং নমুনা সংগ্রহ করে সেটি চট্টগ্রামের ল্যাবে পাঠানো হবে বলে আমাদেরকে জানিয়েছেন। কারণ এটি এই যে প্রথম তিমিটি আসলে সেটিও আঘাতপ্রাপ্ত ছিল,
এটিও আঘাতপ্রাপ্ত বলেছেন যারা এখানে যে নমুনা সংগ্রহ করছেন। এটির একটি হাড়ও ভাঙা দেখা যাচ্ছে। প্রাথমিকভাবে তারা বলছেন এটি ট্রলার কিংবা জাহাজের কারণে মৃত্যু হয়েছে কিনা সেটি তারা বারবার জানার চেষ্টা করছেন। অন্যদিকে নমুনা সংগ্রহের পর রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বিষয় জানা যাবে বলে আমাদেরকে জানিয়েছেন সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের কয়েকজন বিজ্ঞানী। আবার বন বিভাগের একজন কর্মকর্তা, বিভাগীয় বন কর্মকর্তা আমাদের যে বিষয়টি জানিয়েছে, এখন তারা যে মৃত্যুর কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করেছে এবং কমিটি গঠনের পর তারা যাচাই বাছাই করবে এবং বিভিন্ন গবেষণা চালাবে। এর পরবর্তীতে আসলে মৃত্যুর সঠিক কারণ এবং এই যে মৃত্যু সেটি কিভাবে রোধ করা যায় সে বিষয়টি তারা কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর এই যে তিমি বারবার ভেসে আসছে, গতকালে একটি এসেছে, আজকেও একটি এসেছে, এই তিমিটি নিয়ে সবাই একটু ভাবিয়ে তুলেছেন এবং লোকজন এখানে উৎসুক জনতা ভিড় করছে, যার এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী মানুষকে সরিয়ে এটা যাতে দ্রুত কাজ করা যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো জেনিফার, এই ছিল আমার কাছে হিমছড়ি সৈকত থেকে সবশেষ। কক্সবাজার থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। বিধানসভা নির্বাচনের বিস্তারিত জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত। জেনিফার, আপনাকে ধন্যবাদ। জেনিফার, আপনাকে জানিয়ে রাখি যে প্রথম 6 ঘন্টায় সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে, বেলা 1টা পর্যন্ত ভোট পড়ার প্রবণতা 52% কিছু বেশি। দক্ষিণ 24 পরগনায় একটু কম ভোট পড়েছে, বাকি হাওড়া, হুগলি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভোট পড়ার প্রবণতা গড়ে প্রায় 54% করে। যেটা বলছিলেন যে সহিংসতার ঘটনা ঘটেছে এবং অবশ্যই দিনের সবচেয়ে বড় ঘটনা নয় শুধুমাত্র, গত 4 দফার যে ভোট হয়েছে সেই দফার ভোটের সবচাইতে বড় ঘটনা কিন্তু আজকে শীতলকুচিতে সাক্ষী থাকলো এবং প্রশ্ন উঠলো কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে। ইতিমধ্যেই জানেন যে 5ম দফার ভোটের প্রচারে পশ্চিমবঙ্গ সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি উত্তরবঙ্গের শিলিগুড়িতে একটি সভা করেছেন। একই রকম ভাবে 5ম দফার ভোটের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রয়েছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজকে বনগাঁতে সভা করেন এবং একই রকম ভাবে এই ঘটনায় তীব্র নিন্দা করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করেন। একই রকম ভাবে শিলিগুড়িতে যখন প্রধানমন্ত্রী সভা করেছেন তখন একই রকম প্রধানমন্ত্রীর মুখেও কিন্তু একই রকম ভাবে তৃণমূল কংগ্রেস নেত্রীর মুখে যে কেন্দ্রীয় বাহিনীর ঘিরে ধরার যে হুমকি সে বিষয়ে সমালোচনা করতে শোনা যায়। সব মিলিয়ে পরিস্থিতি এখন একটি উত্তেজনার মধ্যে রয়েছে। নির্বাচন কমিশন গোটা ঘটনায়, যেটা আমার প্যাকেজে রয়েছে, অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত বিস্তারিত কিছু সংবাদ মাধ্যমকে জানানো হয়নি। এই ঘটনার নিন্দা জানিয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত চেয়ে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল মেইল থেকে নির্বাচন কমিশনের দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের গোটা বিষয়টি মুখ্য নির্বাচন কমিশনার আরিফ আফতাজ তার কাছেও চেয়ে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বিষয়টি মনিটরিং করা হয়েছে, কেন গুলি চালাতে হলো। আপনি জানেন যে বেশ কিছুদিন ধরেই নির্বাচন চলাকালীন সময় কেন্দ্রীয় বাহিনীর যে ভূমিকা নিয়ে রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে খুন্তি হাতা নিয়ে বাড়ির বউদেরকে সামনে এসে ভোট দেওয়ার নিশ্চিতের আহ্বান জানান, যে কারণে বিজেপির পক্ষ থেকে একটি যৌক্তিক দাবি করা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর ঘিরে ধরে যে ভোট করার যে হুমকি, যে মানুষের মধ্যে যে এই প্রবণতা তৈরি করা দেওয়ার পেছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী এবং সে কারণেই আজকে উত্তরবঙ্গের কোচবিহারে শীতলকুচিতে এই ঘটনা ঘটেছে। আপনি জানেন যে 4 জন নিহত হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে, তাদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে নিহত 4 জনই তৃণমূল কংগ্রেসের সমর্থক। এর আগে সকালবেলা যে ভোট দিতে গিয়ে প্রথম যে যুবকের মৃত্যু হয়েছে তিনি কিন্তু সাধারণ ভোটার এবং তিনি প্রথমবার ভোট দিতে গিয়ে কিন্তু গুলিতে নিহত হন। সব মিলিয়ে একটি উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের এই চলমান বিধানসভা ভোটের চতুর্থ দফার ভোটকে কেন্দ্র করে। তো এই জেনিফার, এই ছিল আমার কাছে সবশেষ। কলকাতা থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। করোনার দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছেন ক্রিকেটাররা। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে সকালে ভ্যাকসিন নিতে আসেন কোচিং স্টাফরাও।
ভ্যাকসিন নিয়ে সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান পেসার তাসকিন আহমেদ। এছাড়া শ্রীলঙ্কা সফর নিয়েও কথা বলেন এই টাইগার ক্রিকেটার। এদিকে করোনা পজিটিভ হয়েছেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। দল যাবে শ্রীলঙ্কায় চার্টার্ড বিমানে, কিন্তু তার আগে প্রয়োজন কোভিশিল্ড। তাই দেশব্যাপী চলা দ্বিতীয় ডোজের টিকা কর্মসূচিতে যোগ দিলেন ক্রিকেটাররা। ওশেনিয়াতে যাওয়ার আগে যারা দিয়েছিলেন প্রথম ডোজ, এবার তাদের দ্বিতীয় ধাপের পালা। কুর্মিটোলায় একে একে আসলেন সবাই। তামিম, সৌম্য, সস্ত্রিক ছিলেন তাইজুল, মিঠুন, তাসকিন, সাইফ, শরীফুল, মিরাজ, নাইম, মুগ্ধ, শান্ত, রাহি। গতকাল রাতে দেশে নেমে চলে আসেন রাসেল ডমিঙ্গো, সাথে ছিলেন বাকি স্টাফরা। এরপর টিকা গ্রহণের শেষে দেশবাসীকেও টিকা নিতে আহ্বান জানান টাইগার পেসার তাসকিন আহমেদ। আমরা ট্যুরের মাঝখানেও ট্যুরে যাওয়ার আগে এবং এসে আরেকটা ট্যুরের আগে আমাদের ভ্যাকসিন ডোজটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আশা করছি যে আমাদের আশেপাশে যারা আছে তারাও যেহেতু অনলাইনে ব্যবস্থা আছে, এই সুযোগটা যাতে কাজে লাগায় এবং সচেতন থাকে সবাই। মাঠের মানুষ যেখানেই যাক কথা তো বলতেই হয় ক্রিকেট নিয়ে। তাই তাসকিনকেও জানাতে হলো শ্রীলঙ্কা সফরের পরিকল্পনা। প্রিপারেশন ভালো, ওখানে যেও কিছুদিন পাবো, তো আশা করি ভালো কিছু। আল্লাহ যাতে আমাদের সুস্থ রাখে আর সেরাটা দেয়, তাহলে ভালো কিছু হবে। এদিকে করোনা আক্রান্ত হয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কঠোর লকডাউনের আগে বৈশাখ আর ঈদ কেনাকাটার হিড়িক। করোনার লাগাম টানতে সমন্বিত পদক্ষেপ জরুরি। দক্ষিণ আফ্রিকার ধরনেও কার্যকর দেশের চলমান টিকা। রমজান সামনে রেখে করোনার মধ্যে বিশাল বহর নিয়ে নিত্যপণ্যের বাজারে তদারকি। জানান দিয়ে এমন অভিযান নিয়ে প্রশ্ন ক্রেতাদের। এবং কক্সবাজারের হিমছড়িতে একদিনের ব্যবধানে ভেসে এলো আরও একটি মৃত তিমি। সরাতে না পেরে আগেরটিকে পুঁতে রাখা হলো বালিয়াড়িতে। জাহাজের আঘাতে মৃত্যুর ধারণা। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।